ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগ ফখরুলের। আইনের রক্ষক হয়েও দায়িত্ব পালনে ব্যর্থ সরকার, মন্তব্য শফিকুরের। আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। সিলেটের ৩ উপজেলায় এনসিপির কর্মসূচি। শিগগিরই জনগণের প্রতিরোধের মুখে পড়বে সরকার, বার্তা দিলেন নাহিদ। সরকার খুবই শীঘ্রই জনগণের প্রবল প্রতিরোধের সম্মুখে পড়তে যাচ্ছে। ছুটির দিনেও প্রধানমন্ত্রীর ব্যস্ততা। সরেজমিনে পরিদর্শন করলেন ঢাকার নগর ব্যবস্থাপনা। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, সংকটে পাশে থাকার আশ্বাস। 10 দিনেও কাটেনি গ্যাস সংকট, ধুঁকছে ফিলিং স্টেশন, শিল্প কারখানা। বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা। মরক্কো থেকে স্পেনে অভিবাসন প্রত্যাশীদের ঢল। একদিনেই ঢুকলো অর্ধলক্ষাধিক, 34 জনের প্রাণহানি। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ফারজানা আলিশি এবং আমি শরীফুল হক। একটি মহল ধর্মের নামে দেশে বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। তিনি আরও জানান, এখানে উগ্রবাদ ও মৌলবাদের প্রশ্রয় নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক এই মতবিনিময় সভা। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্টজন, মানবাধিকার কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। বক্তব্যে ধর্ম নিয়ে একটি মহল বিভেদ তৈরি করছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় নয়, একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। কথা বলে সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানান মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। ভোটে বিএনপির পাশে থাকায় সনাতন ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির মহাসচিব। বাংলাদেশ জাতীয় দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সেই জন্য শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সরকার আইনের রক্ষক হয়েও দায়িত্ব পালনে ব্যর্থ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় চোখ হারানো আলিফকে হাসপাতালে দেখতে গিয়ে রাজনৈতিক অধিকার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক বক্তব্যে অভিযোগ করেন, সরকারি দলের লোকরা সব জায়গায় চাঁদাবাজিতে লিপ্ত। গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ওপর বিএনপি নেতাকর্মীদের হামলায় বাম চোখে গুরুতর আঘাত পান ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী। উন্নত চিকিৎসার জন্য বুধবার ঢাকায় অস্ত্রোপচার করা হলেও চোখের আলো ফেরেনি, আরেকটি চোখেও দেখছেন ঝাপসা। শুক্রবার বিকেলে রাজধানীর চক্ষু ও বিজ্ঞান ইনস্টিটিউটে আলিফের শারীরিক অবস্থা দেখতে যান জামায়াতের আমির। পরে তিনি বলেন, সরকার আইনের রক্ষক হয়েও দায়িত্ব পালনে ব্যর্থ। এ সময় তিনি রাজনৈতিক অধিকার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান।
করে সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? আমরা দেখতে চাই, মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ হবে যে এই দেশ আমাদের সবার, এবং সরকারি দল দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে, মানুষের জীবনে স্বস্তি, শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসছে। এর আগে প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনের বক্তব্যে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন সরকারি দল চাঁদাবাজিতে লিপ্ত। প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রীর ইশারায় সব বন্ধ হলেও চাঁদাবাজি বন্ধ হয় না কেন? 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডার্ড চাকরি, এই চাকরিটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। গণভোটকে অস্বীকার করা মানে গোটা জাতির রায়কে অগ্রাহ্য করা বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। আজকের কর্মসূচির মাধ্যমে শেষ হয়েছে সিলেটে এনসিপির জুলাই পদযাত্রার পথসভা। তৃতীয় দিনে কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, লড়াইটা দলীয় নয়, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে। তৃতীয় দিনে এসে কোনো বাধা ছাড়াই সিলেটে কর্মসূচি শুরু করে এনসিপি। শুক্রবার দুপুরের পর সিলেট সার্কিট হাউস থেকে পথসভার উদ্দেশ্যে কোম্পানিগঞ্জ পৌঁছান নেতাকর্মীরা। বিকেলে থানাবাজারে পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা হুঁশিয়ারি দেন সরকার স্বৈরাচার হতে চাইলে প্রতিহত করার। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নেবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। ন্যায় আর অন্যায়ের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি আপনি ইনসাফের পক্ষ বেছে না নেন, আপনি কোন দল করেন এটা আর দেখা হবে না। এনসিপি নেতারা বলেন, দেশে নামার সাথে সাথে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবে দেশের জনগণ। সমালোচনা করেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় নেতাদের নিয়োগেরও। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। নির্বাচনটা এখন আমাদের একটা আকাঙ্ক্ষার জিনিস, কিন্তু ওনারা কিন্তু মুখে মুখে বলতে পারে না। তো এই যে আমরা এত কথা বলি, মানুষ রেগে যায় বা বিএনপিরও অনেকে রেগে যায়, কিন্তু আমরা কি আমাদের কথা বলি? আসলে আমরা কাদের কথা বলি? কাদের কথা বলি? আমরা জনগণের কথা বলি। গোয়েনঘাট ও জৈন্তাপুরে আলাদা দুটি পথসভায় শেষ হবে এনসিপির সিলেটের কর্মসূচি। সংস্কারের পথে থাকবো। অন্যদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে স্থানীয় ছাত্রদল। এতে সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 50 জনের নামও রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সরকার শিগগিরই জনগণের প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে বলে আগাম বার্তা দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে ছাত্র দলের হামলায় আহত আলিফ চৌধুরীর খোঁজ খবর নেওয়া শেষে তিনি কথা বলেন। আলিফের ওপর হামলায় সরকার ও বিএনপির নীরবতার নিন্দা জানানোর পাশাপাশি বিরোধী দলীয় চিফ হুইপ জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্বে দেশ ছেয়ে গেছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। বলেন, সরকার গ্যাসের দাম বাড়ালে ঘেরাও করা হবে পেট্রোবাংলা। শুনলেন ডক্টর আব্দুল আহাদের কাছ থেকে, তার বর্তমান দৃষ্টি নেই, দৃষ্টি আসার সম্ভাবনা। সরকার যদি মনে করে যে তারা এইভাবে দেশ পরিচালনা করবে, এটা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। তৃণমূলের নেতাকর্মী যারা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দল যে পরিচালনা করতে পারে না, তার পক্ষে এই 18 কোটি মানুষের দেশ পরিচালনা সম্ভব না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশকে পুনর্গঠন করা সম্ভব না।
ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার খুবই শীঘ্রই জনগণের প্রবল প্রতিরোধের সম্মুখে পড়তে যাচ্ছে। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হচ্ছে না। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এই কথা জানানো হয়েছে। লোকসভায় জানানো হয়, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছে বাংলাদেশ। বারবার অনুরোধ সত্ত্বেও যাচাই বাছাই চলছে, এই অজুহাতে তাকে ফেরত দেয়নি দিল্লি। এবার এই বিষয়ের সবশেষ অবস্থা লোকসভার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটিকে জানালো ভারত সরকার। শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি ভারতের মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির অংশ। তবে একই সঙ্গে ভারত ভূখণ্ডে থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি তার নেই বলেছে কমিটি। একই সাথে বাংলাদেশে চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে সংসদীয় কমিটি। ভারতের বন্ধু নয় এমন দেশের সামরিক ফুটপ্রিন্ট নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম চালুরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তাদের মতে দীর্ঘদিন ভিসা সীমিত থাকায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ছুটির দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ততা। সরেজমিনে পরিদর্শন করেছেন রাজধানীর নগর ব্যবস্থাপনা। নিজেই গাড়ি চালিয়ে ইসিবি চত্বর, মিরপুর, দিয়াবাড়ি, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পর্যবেক্ষণ করেন বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন, বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম। এ সময় বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, উত্তর সিটির প্রশাসক, বিএনপির বিশেষ সম্পাদক, প্রধানমন্ত্রীর একান্ত এবং সহকারী একান্ত সচিব। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। খোঁজ নেন প্রত্যাবাসন প্রক্রিয়া, ক্যাম্পের সার্বিক পরিবেশ সম্পর্কে। এ সময় নিজ দেশে ফিরতে তার কাছে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন রোহিঙ্গারা। কাল বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সাথে সফরের শেষ দিন। গেল কয়েক বছর ধরে ধীরে ধীরে কমে আসছে রোহিঙ্গাদের তহবিল। এমন সংকটময় সময়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। দুপুরে কক্সবাজারে পৌঁছার পর তিনি সরাসরি যান উখিয়ায়। সেখানে পর্যবেক্ষণ টাওয়ার থেকে দেখেন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। পরে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম দেখেন। এরপর ৬ নম্বর ক্যাম্পে আইআরসির হাসপাতাল ঘুরে যান খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে। কথা বলেন রোহিঙ্গাদের সাথে। এই সময় রোহিঙ্গারা নিজ দেশে মর্যাদার সাথে ফিরে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান। আরাও তৈরি আছি, আরা প্রত্যেকজন ইহন হলি এখন আরা যাই বলি আরা তৈরি আছি, আরা আর কাম দেশ আরা দেশক মাদে ওয়াবে সেফটি সিকিউরিটি লেভেলে ফাটাই দিব বলে আরা আশা করি। তো আরা নসাই কেমন মাদে জিন্দেগি আরা এটা খান্ডা ভাঙি আর মানুষ মরে যার গই। আজি আরা এটা ইলাতা আরা আইব দুনিয়া রাশন দিব হাইম আরা থেকে মেনতনো আর তো কোন দেশ আছে আরা এটা তাই বেলা না চাই। সার্জিও গর স্থানীয় কর্মকর্তাদের কাছে রোহিঙ্গাদের তহবিল, স্থানীয়দের মনোভাব আর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জানতে চান। আশ্বাস দেন রোহিঙ্গা সংকটে পাশে থাকার। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে ১ নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে ২০১৭ সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার ডাক উঠিয়েছে। তার উনি বললে ওনারা স্বীকার করলেন, হ্যাঁ রোহিঙ্গাদের যখন তারা কথা বলেছেন, রোহিঙ্গারা বলেছে যে তারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য আগ্রহী, তারা চলে যেতে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তার সাথে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং শরণার্থী কমিশনার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
10 দিনেও কাটেনি গ্যাস সংকট। স্পষ্ট প্রভাব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, ধুঁকছে শিল্প কারখানাও। রান্নাঘর থেকেও কিন্তু সুঘ্রাণ আসছে না, একদমই কারণ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। এই বিষয়টি নিয়ে সরকারের নীতি নির্ধারকরা বলছেন গ্যাস সংকট কিছুটা কমতে পারে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে। যেখানে অন্যদিন গাড়ির দীর্ঘ সারি লেগে থাকতো, সেখানে এখন নীরবতা। রাজধানীতে একের পর এক সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় বন্ধ সরবরাহ। কোথাও আবার গ্যাস থাকলেও চাপ এতটাই কম যে তা দিয়ে চাহিদা মিটছে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। যেখানে গ্যাস মিলছে, সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর শেষ হয় না। গ্যাস নাই, এর সংকট, এই জন্য আমরা একটু বিপদে আছি। প্রায় তাও আজকে শুক্রবার হিসেবে মনে করলাম যে ফাঁকা থাকবে, তারপরেও 1 ঘন্টা লাগলো। ভাড়ায় গাড়ি চালাই, 2 ট্রিপ মারবো, 2 ট্রিপ মারলে গ্যাস শেষে আবার এসে সিরিয়াল ধরতে হবে। 1 ঘন্টা সিরিয়াল দিয়া 100 টাকার গ্যাস পাইলাম। আমরা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারি না। বাধ্য হয়ে অনেকেই বিকল্প জ্বালানি দিয়ে গাড়ি চালাচ্ছেন। এতে খরচ বাড়ছে কয়েক গুণ। শুধু চালকরাই নন, গাড়ি সংকটে ভোগান্তিতেও যাত্রীরা। অনেক এলাকায় গণপরিবহন ও সিএনজি চালিত যানবাহনের সংখ্যাও কমে গেছে। বাধ্য হয়ে এখন তেলে চালাই, মাঝে মাঝে আধা বেলা গাড়ি চালাই, আধা বেলা চালাতে পারতেছি না। সাপোজ আমার গাড়ির পিছনে আমার মাসিক খরচ 5,000 টাকা, এখন সেটা হয়ে গেছে 10 থেকে 12,000 টাকা। এই যে 5,000 টাকা এক্সট্রা ঘাটতি, এই ঘাটতি তো আসলে খুবই অমানবিক। ওই যে গাড়ি গুড়ি চালাইতে পারি না, মহাজনে জমাজাটি দিতে পারি না, আমরা খুব কষ্ট আছে। গ্যাস সংকটের প্রভাব পড়ছে রাজধানীর বাসাবাড়িতেও। কোথাও জ্বলছে না চুলা, তাতে করে চরম ভোগান্তিতে এলাকাবাসী। প্রায় 1.5 সপ্তাহ ধরে চলা এই গ্যাস সংকট কিছুটা কমতে পারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।